সত্য ঘটনা অবলম্বনে শনিবারে অশরীরী। আপনারা শুনছেন সত্য ঘটনা অবলম্বনে শনিবারের অশরীরী। শনিবারের অশরীরী পরিবারের সকলকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। আশা করি নতুন বছর আপনাদের ভালোই কাটবে। নতুন বছরে আমরাও আপনাদের জন্য নিয়ে আসব আরও নতুন নতুন ভৌতিক ঘটনা, যেগুলো শোনার জন্য আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের ভালোবাসা পেলে এবং আপনারা সঙ্গে থাকলে আমরা আরও এগিয়ে যাব, আর আমাদের শনিবারের অশরীরী পরিবার আরও বড় হবে। আপনারা আমাদেরকে ঘটনা পাঠাতে চাইলে আমাদের মেল করুন শনিবারের অশরীরী @gmail.com বা আমাদের ফেসবুক পেজ শনিবারের অশরীরীতে আপনারা পাঠাতে পারেন। তো চলুন তৃতীয় এপিসোডের ঘটনা আজকে শুনে নেওয়া যাক। আজকে যে ঘটনাটা আপনাদেরকে আমি বলবো সেগুলি আমার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার মধ্যে একটি। এর আগে প্রথম এপিসোডে আমার সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা আমি বলেছি। আজ আরেকটি ঘটনা আপনাদের আমি শোনাবো। ভূত বা অশরীরী জিনিসটা আমি আগে বিশ্বাস করতাম না, কিন্তু আমার সঙ্গে এমন কিছু ঘটনা ঘটেছে তারপর আমি বিশ্বাস করতে বাধ্য হয়েছি। চলুন শুনে নেওয়া যাক আজকের একটি ঘটনা। সত্য ঘটনা অবলম্বনে শনিবারে অশরীরী। এই ঘটনাটা ঘটেছিল আমার সঙ্গে যখন আমি ক্লাস 11-এ পড়ি। সময়টা ছিল বর্ষাকাল। আমাকে বাড়ি থেকে প্রায় 10 কিলোমিটার দূরে যেতে হতো টিউশন পড়ার জন্য। আমাদের গ্রামের বিবরণটা একটু বলে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমাদের গ্রামের নাম যোধঘনশ্যাম, পশ্চিম মেদিনীপুরের একটি গ্রাম। গ্রামের পাশ দিয়ে কংসাবতী নদী বয়ে গেছে। বর্ষাকালে যার রূপ হয় ভয়াবহ। বহু জায়গায় বাঁধ ভেঙে বন্যা হয়ে যায়। কংসাবতীর দুই ধার বরাবর মাটির রাস্তা চলে গেছে। রাস্তার একদিকে বাঁশের বাগান আর বর্ষার জলে ভর্তি মাঠ। ঘরবাড়ি খুব একটা ছিল না, খুবই কম। বেশিরভাগ জায়গায় ছিল ফাঁকা। তখন আমাদের গ্রামে শ্মশান বলতে স্থায়ী কিছু ছিল না। কংসাবতীর তীরেই মরা পোড়ানো হতো। সন্ধ্যের পর রাস্তায় সেরকম লোকজন থাকতো না। একই গ্রামাঞ্চল, তার উপরে বর্ষাকাল, তাই লোকজনের দেখা পাওয়াটা খুবই দুষ্কর ছিল। এরকমই একদিন আমি আর আমার দুই বন্ধু গিয়েছিলাম টিউশন পড়তে। সেই দিন সকাল থেকেই বেশ বৃষ্টি, তাই দিনের বেলাতেও সেরকম লোকজন রাস্তায় ছিল না। আমরা সন্ধেবেলায় টিউশন পড়তে যেতাম। আমাদের সাধারণত ছুটি হতো রাত 9টা নাগাদ। সেই দিন সন্ধে 7:30 স্যারের ঘড়ি বন্ধ হয়ে যায়। আমরাও পড়াতে এতটাই মগ্ন হয়ে গিয়েছিলাম, আমরাও সময়ের দিকে আর তাকাইনি। রাত যখন 11টা বাজে তখন স্যারের স্ত্রী আসেন স্যারকে ডাকতে। একটা কথা বলে রাখি এখানে, স্যার আমাদেরকে পড়াতেন স্যারের বাড়ি থেকে একটু দূরেই একটা প্রাইমারি স্কুলে। স্যারের স্ত্রীর কথায় স্যার বুঝতে পারেন ঘড়ি বন্ধ হয়ে গেছে। সেই কারণে পড়াতে পড়াতে অনেক রাতও হয়ে গেছে, তাই আর দেরি না করে স্যার ছুটি দিয়ে দেন। আমরাও তাড়াতাড়ি বইপত্র গুছিয়ে নিই। বইপত্র গুছিয়ে যখন আমরা রাস্তায় আসি তখন বাজে 11:20। বেশ রাত।
তখনও বৃষ্টি পড়েই চলেছে, চারিদিকটা গভীর অন্ধকার। বৃষ্টির শব্দের সঙ্গে ঝিঝি পোকার ডাক, আর মাঝে মধ্যে ভেসে আসছে শিয়ালের ডাক, আর ভেসে আসছে ভরা কংসাবতীর স্রোতের শব্দ। এই সব কিছু একসঙ্গে মিশে এক ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি করেছে। বাড়ি তো ফিরতেই হবে, আর কোনো রাস্তা আমাদের কাছে নেই। এখনকার মতো তখন মোবাইল ছিল না, তাই বাড়িতে জানাবো সেই উপায়ও নেই। সবাই যে যার মতো বাড়ির দিকে রওনা দিল। আমরাও তিনজন বাড়ির দিকে এগোতে থাকলাম। আমাদের সবার কাছে ছিল একটা করে সাইকেল এবং একটি টর্চ। সেই টর্চের আলোতে কাদা রাস্তা দিয়ে আমরা এগোতে থাকলাম। মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি, আর সেই আলোতে চারিদিকটা আরও মায়াবী লাগছিল। চারিদিকে একটা লোকেরও দেখা নেই। তিনজন গল্প করতে করতে যাচ্ছিলাম। হঠাৎই আমাদের মনে হলো যেন সাইকেলের পেছনে কেউ বসে আছে। সাইকেলটা চালাতে খুব কষ্ট হচ্ছে। আমাদের তিনজনেরই একই অবস্থা। প্রথমে ভেবেছিলাম কাদা রাস্তার জন্য হয়তো কষ্ট হচ্ছে, কিন্তু এই রাস্তা দিয়ে তো আমরা রোজই যাতায়াত করি, এত কষ্ট তো কোনোদিন হয়নি। আজ যেন একটু বেশি কষ্ট হচ্ছে। কিছুটা যাওয়ার পর আমরা আর আর সাইকেল চালাতে পারছি না, তাই দাঁড়িয়ে পড়ি। সাইকেলের পেছনে ভালো করে দেখলাম, না, পেছনে তো কেউ নেই। তাহলে আজ এত কষ্ট হচ্ছে কেন? আবার আমরা সাইকেল নিয়ে এগোতে থাকি। কয়েক মিনিট ঠিকঠাক যাওয়ার পর আবার আগের মতো সাইকেল চালাতে খুব কষ্ট হতে থাকে। তখন আমরা বুঝতে পারি আমাদের সঙ্গে কিছু অস্বাভাবিক ঘটছে। আমাদের মধ্যে একটা ভয় কাজ করতে শুরু করে। তার উপর হালকা বাতাসে বাঁশ গাছের সঙ্গে বাঁশ গাছের খসা খাওয়াতে যে বিকট শব্দ তৈরি হচ্ছে, তাতে ভয়টা আরও চেপে বসেছে আমাদের মনে। ভগবানের নাম স্মরণ করতে করতে কষ্ট হলেও সাইকেলটা কোনো রকমে চালিয়ে এগোতে থাকে। বর্ষাকালের ঠান্ডা পরিবেশেও আমাদের শরীর ঘামে ভিজে যেতে থাকল। হঠাৎই খুব জোরে একটা বাজ, তার সঙ্গে সঙ্গে একটা প্রচণ্ড বিদ্যুতের ঝলকানি। আর সেই বিদ্যুতের আলোতে আমরা যা দেখলাম, সেটা দেখার পর আমাদের শরীর দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। আমরা দেখলাম আমাদের থেকে হাত 10 দূরে একটা লোক দাঁড়িয়ে আছে। লোক বলা ভুল হবে, একটা কঙ্কাল দাঁড়িয়ে আছে, যার শরীরে কোনো মাংস নেই, শুধু হাড়। চোখের জায়গা দুটো গর্ত, দাঁতগুলো চোয়াল পর্যন্ত বেরিয়ে আছে। সে কি ভয়ঙ্কর দৃশ্য! আমরা যেটা দেখলাম সেটা সত্য কিনা দেখার জন্য টর্চটা সেই দিকে সোজা করে ধরলাম। দেখলাম না, এটা আমাদের চোখের ভুল নয়। সেই কঙ্কালটা আমাদের সামনেই দাঁড়িয়ে। আমাদের টর্চের আলোয় সেটা আরও পরিষ্কারভাবে দেখতে পেলাম। টর্চের আলো পড়ার সঙ্গে সঙ্গেই কঙ্কালটা কয়েক সেকেন্ডের মধ্যে অদৃশ্য হয়ে গেল। এই দৃশ্য দেখার পর আমাদের হাত পা কাঁপতে থাকে। সাইকেল চালানোর শক্তি হারিয়ে ফেলি, কিন্তু মনের জোরে আমরা এগোতে থাকি।
কারণ আমাদের সাহায্য করার মতো কেউ নেই। তাই যতটা জোরে সাইকেল চালানো যায় ততটা জোরে চালানোর চেষ্টা করি। আরও একটা জিনিস অনুভব করলাম আমাদের পাশ দিয়ে যেন কেউ ছুটে চলেছে। পরিষ্কার কারো ছুটে যাওয়ার শব্দ আমরা শুনতে পাচ্ছি। একে অপরের দিকে একবার তাকালাম, প্রত্যেকেই দেখছি ঘামে ভিজে স্নান। আরও জোরে সাইকেল চালানোর চেষ্টা করি, কিন্তু আমাদের জন্য আরও একটা বিপদ অপেক্ষা করছিল। কিছুটা যাওয়ার পর দেখি একটি বাঁশ রাস্তার ওপর ঝাড় থেকে ঝুঁকে রয়েছে। রাস্তা বন্ধ। যেতে গেলে আমাদেরকে বাঁশের ওপর দিয়ে ডিঙিয়ে যেতে হবে। যখনই আমরা বাঁশটা ডিঙাতে যাব, ঠিক তখনই আমার ছোটবেলায় শোনা ঠাকুমার কাছে একটি গল্প মনে পড়ে যায়। সঙ্গে সঙ্গে আমি আমার বন্ধুদেরও বাঁশটা ডিঙাতে মানা করি। ঠাকুমার কাছে শুনেছিলাম রাস্তায় এরকম বাঁশ পড়ে থাকলে সেটা ডিঙাতে নেই। এটা এক প্রকার পেতনিদের কাজ। এরা রাস্তার উপরে বাঁশকে এইভাবে ফেলে রাখে। এটা টপকানোর চেষ্টা করে বা টপকাতে যায়, ওরা বাঁশটা ছেড়ে দেয়। আর টপকাতে যে যাবে তার মৃত্যু অবধারিত। ঠাকুমা বলেছিল এইরকম কিছু দেখলে যেন সেই বাঁশের ওপর প্রস্রাব করে দিই, তাহলে এরা বাঁশটা ছেড়ে দেয়। আমি আমার বন্ধুদেরকে তাই করতে বললাম। সঙ্গে সঙ্গে একটা অবাক জিনিস দেখলাম। অবাক জিনিস যেটা হলো, বাঁশের ওপর প্রস্রাব করার সঙ্গে সঙ্গে বাঁশটা প্রচণ্ড গতিতে সোজা হয়ে গেল। আর তখনই আমাদের কানে ভেসে এলো প্রচণ্ড এক অট্টহাসি। সেই অট্টহাসি এতটাই জোরে আর ভয়ঙ্কর ছিল, আমরা তিনজনই জ্ঞান হারিয়ে ওইখানেই মাটিতে পড়ে যাই। তখন আমাদের জ্ঞান ফেরে আমরা দেখি আমরা একটা মন্দিরে শুয়ে আছি, আর আমাদের সামনে আমাদের বাবারা দাঁড়িয়ে, আর এক পুরোহিত বসে আছে। পরে জানতে পারি আমাদের বাড়ি যেতে দেরি হচ্ছে দেখে আমাদের বাবারা এগিয়ে আসে। তারাই রাস্তায় আমাদেরকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে এবং ধরাধরি করে সামনের একটা মন্দিরে নিয়ে যায়। সেই মন্দিরের পুরোহিত ঠাকুরের ফুল আর ঠাকুরের জল দিয়ে আমাদের জ্ঞান ফেরায়। তারপর আমরা বাড়ির লোকের সঙ্গে বাড়ি ফিরে আসি। তারপর থেকে আমরা টিউশন টাইম বদলে সকালে যাওয়া শুরু করি। এই ছিল আমার সঙ্গে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা। ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের উৎসাহ পেলে আরও নতুন নতুন ঘটনা আপনাদের সামনে আমি নিয়ে আসব। সত্য ঘটনা অবলম্বনে শনিবারে অশরীরী। দ্বিতীয় ঘটনাটা ঘটেছিল আমার সঙ্গে ঠিক 1 বছর পর, আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার সময়। আসলে আমাদের উচ্চ মাধ্যমিকের সিট পড়তো বাড়ি থেকে বেশ কিছুটা দূরে। তার জন্য আমাদেরকে সেন্টারের আশেপাশে কোথাও থাকার ব্যবস্থা করতে হতো। আমার সিট পড়েছিল কুকুরদহ বলে একটি স্কুলে। খুব বেশি দূরে না হলেও যাতায়াত করে পরীক্ষা দেওয়াটা সম্ভব ছিল না। সেই জন্য স্কুলের পাশেই একটা বাড়িতে আমাদের থাকার ব্যবস্থা করা হয়। আমাদের এই কারণে বললাম, ওখানে আমি ছাড়াও আরও 5 জন আমার সঙ্গে ওই বাড়িতে ভাড়া ছিল। ঘটনাটা বলার আগে জায়গাটার একটু বিবরণ দিয়ে দিই, তাহলে আপনাদের পরবর্তী ঘটনাটা বুঝতে সুবিধা হবে। আমরা যে বাড়িটা ভাড়া নিয়েছিলাম সেই বাড়িটার আশেপাশে আর সেরকম কোনো বাড়ি ছিল না। চারপাশটা ছিল বাঁশবাগান দিয়ে ঘেরা এবং সামনে বেশ কিছুটা মাঠ, তারপরেই রোড।
বাড়ি থেকে কিছুটা দূরেই একটা শীতলা মায়ের মন্দির। আর ওই বাড়িতে আমরা 6জন ছাড়াও ছিল বাড়ির মালিক, মালিকের স্ত্রী এবং মালিকের 2 ছেলে মেয়ে। মেয়েটি মাধ্যমিক দিয়েছে এবং ছেলেটি ছোট। বাড়িতে আসার পর ছোট্ট ছেলেটির সঙ্গে আমাদের বেশ ভালো বন্ধুত্ব হয়ে যায়। তার সঙ্গে খেলাধুলা বা গল্প অনেক কিছুই আমরা করতাম। কিন্তু সন্ধ্যের পর জায়গাটা বেশ নিরিবিলি হয়ে যেত, কারণ আশেপাশে কোনো ঘর না থাকায় সেখানে চিৎকার চেঁচামেচি সেরকম হতো না। আর ঘরটা রোড থেকে বেশ কিছুটা দূরে হওয়ায় গাড়ির আওয়াজও সেরকম আসতো না। সন্ধ্যের পর আমাদের খুব একটা বাইরে বেরোনোর দরকার হতো না, সেই জন্য সন্ধ্যের পর আমরা বাইরে খুব একটা বেরোতাম না। এইভাবে 2-3টে পরীক্ষা হয়ে যায়। চতুর্থ পরীক্ষার আগে একদিন সন্ধেবেলায় আমরা মুড়ি খেতে খেতে বাচ্চাটির সঙ্গে গল্প করছিলাম। তো গল্প করতে করতে আমরা জানতে পারি কিভাবে বাচ্চাটির দাদু মারা গিয়েছিল। তো বাচ্চাটার কাছ থেকে জানতে পারি ওর দাদু মারা যায় ছাদ থেকে পড়ে গিয়ে। খুব প্যাথেটিক লাগলো শুনে ঘটনাটা। এবং বাচ্চাটার কাছ থেকে এও জানতে পারি কোনো এক তান্ত্রিক বাচ্চাটিকে বলেছে যে তার দাদুর আত্মা এই বাড়িরই ছাদের কোনো এক কোণে থাকে। এটা শোনার পর আমাদের মধ্যে একটা ভয় কাজ করে, কারণ আমরা নর্মালি পড়তে বসতাম ছাদে। তো সেদিনও রাত্রে খাওয়া দাওয়ার পর আমরা ছাদে যাই পড়াশোনা করার জন্য। ছাদে পড়তে পড়তে বেশ কিছুক্ষণ পর লক্ষ্য করি যারা আরও পড়তে বসেছিল, আরও 5 জন, তারা আস্তে আস্তে মাঝখানে চলে আসে। কারণ ছাদের 5 কোণে 5 জন বসতো এবং আমি বসতাম মাঝখানে। তাও ব্যাপারটাকে আমি অতটা গুরুত্ব দিইনি, নিজেদের পড়া কন্টিনিউ চালিয়ে যাচ্ছিলাম। তো ঠিক 11টা যখন বাজে তখন একটা ঘন্টার শব্দ আমরা শুনতে পাই, কিন্তু ব্যাপারটাকে অতটা গুরুত্ব দিই না। ঠিক যখন 12টা বাজে তখন আবার একটা ঘন্টার শব্দ শুনতে পাই। তখন আমরা ব্যাপারটাকে গুরুত্ব না দিয়ে নিজের মতো করে পড়াশোনা করতে থাকি। কিন্তু যখন 1টা বাজে তখন আবার একইভাবে আরও একটা ঘন্টার শব্দ শুনতে পাই। যখন এই 1টার ঘন্টাটার শব্দ শুনতে পাই তখন আমাদের মধ্যে একটা ভয় কাজ করে। এই ঘন্টাতে একটা করে ঘন্টা পড়ার শব্দ, এটা কোনো স্বাভাবিক ঘটনা নয়। তখন আমাদের মনের মধ্যে বাচ্চাটার বলা কাহিনীটা মনে পড়তে থাকে এবং আমরা আর ছাদে দাঁড়ানোর সাহস করে উঠতে পারিনি। যে যার মতো দৌড়ে নিজের রুমে চলে যাই। গিয়ে নিজেদের মধ্যে ঠিক করি যে ঘটনাটা কোথা থেকে শুরু হয়েছে, মানে এই ঘন্টাগুলো কোথা থেকে পড়ছে সেটা দেখতে যাব। সেই অনুযায়ী রাত্রেবেলায় প্রায় 1:30 বাজে সেই সময় আমরা ঘরের বাইরে বেরিয়ে আসি। আমরা ঘটনাটা জানার জন্য, কোথা থেকে ঘন্টার আওয়াজটা হচ্ছে সেটা জানার জন্য আমরা রাস্তার দিকে এগিয়ে যাই। চারিদিকটা অন্ধকার, কোনো রকম কোনো শব্দ কোনো দিকে পাওয়া যাচ্ছে না, শুধু মাঝে মধ্যে ভেসে আসছে শিয়ালের শব্দ আর বাঁশ গাছের মধ্য থেকে একটা ভয়ঙ্কর আওয়াজ। আওয়াজটা শুনলেই যেন গাটা ছমছম করে ওঠে। কিছুটা এগোনোর পর আমরা লক্ষ্য করি আমাদের সামনে আরেকজন কেউ হেঁটে যাচ্ছে। আমরা প্রথমে ভাবলাম হয়তো আশেপাশ থেকে কেউ এসেছে এখানে, তারপর সে ফিরে যাচ্ছে। আমরা ডাকতে থাকি ওনাকে। প্রথমে উনি আমাদের আওয়াজের কোনো গুরুত্ব দেয়নি, আমাদের ডাকে কোনো সাড়াও দিলেন। বেশ কিছুক্ষণ ডাকার পর হঠাৎ উনি ঘুরে দাঁড়ায় আমাদেরকে। যখন ঘুরে দাঁড়ায় আমরা যা দেখি, দেখার পর আমাদের দাঁড়িয়ে থাকার ক্ষমতাও আমরা হারিয়ে ফেলি। যেন একটা শীতল স্রোত আমাদের মধ্য দিয়ে বয়ে যায়। আমরা যেটা দেখি, আমাদের সামনে দাঁড়িয়ে আছে একটা ভয়ঙ্কর ছায়ামূর্তি, এক মহিলার ছায়ামূর্তি, যার দাঁতগুলো সাদা
ধপধপে, চোখগুলো থেকে আগুন ঠিকরে বেরোচ্ছে, মুখমণ্ডলে অর্ধেক মাংস গলে গলে পড়ছে, চারিদিকে একটা দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে, হাতগুলোতে অর্ধেক মাংস অর্ধেক হাড় বেরিয়ে এসেছে। এই দৃশ্য দেখার পর আর এই গন্ধে আমাদের কাঠ গুলিয়ে ওঠে। আমরা আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারি না, কোনো রকমে নিজের প্রাণ বাঁচিয়ে ওখান থেকে দৌড়ে ঘরের মধ্যে চলে আসি। যখন আমরা দৌড়ে ঘরের মধ্যে আসছি, তখন চারিদিক থেকে একটা ভয়ঙ্কর অট্টহাসি শোনা যাচ্ছে, যেন মনে হচ্ছে আমাদের পেছন পেছন সেই অট্টহাসিটা ছুটে ছুটে আসছে। আমরা কোনো রকমে ঘরের মধ্যে ঢুকে গিয়ে ঘরটা তালা দিয়ে দিই। তারপর আর সেই রাতে ঘর থেকে বেরোনোর সাহস পাই না। কিন্তু মাঝে মধ্যেই আমরা সেই ঘন্টার শব্দ এবং অট্টহাসির শব্দ আমাদের কানে ভেসে আসতে থাকে। তবে আমরা ভয়ে ভয়ে রাত্রি না ঘুমিয়ে সারাটা রাত কাটি। সকালবেলায় যখন আমরা বাইরে বেরোই এবং বাড়ি মালিকের কাছে জানতে চাই আগের দিনের ঘটনা, তবে প্রথমে তাকে সব কিছু খুলে বলি। বলার পর তার কাছে সত্য ঘটনাটা জানতে চাই। প্রথমে মালিক আমাদেরকে ঘটনাটা বলতে চায় না, পরে জোর জবরদস্তি করতে সে আমাদেরকে যা বলল তা শুনে আমরা তো অবাক। আমরা জানতে পারলাম বেশ কিছু বছর আগে এই বাঁশবাগানে একজন মহিলা আত্মহত্যা করেছিলেন। তারপর থেকেই প্রত্যেক অমাবস্যার রাতে তার আত্মা চারিদিকে ঘুরে বেড়ায়। প্রথম সে আশেপাশে লোকজনের ক্ষতি করত। তারপর এক তান্ত্রিক প্রত্যেক অমাবস্যার রাতে ওই শীতলা মন্দিরে এসে এক যজ্ঞ করে এবং তিনিই প্রত্যেক ঘন্টায় ঘন্টায় একটা করে বেল দেন, যেটাই আমরা কালকে রাতে শুনতে পেয়েছিলাম। এই ঘন্টার শব্দ শুনে আশেপাশের লোকজন নিশ্চিন্তে থাকতে পারত। ওই তান্ত্রিক যখন যবে থেকে আসতে শুরু করেছেন, তবে থেকে ওই আত্মা আর কারো ক্ষতি করতে পারেনি। সেই দিন রাতে ওই তান্ত্রিকের জন্য ওই আত্মা আমাদেরও কোনো ক্ষতি করতে পারেনি। তো এই ছিল আজকের দ্বিতীয় ঘটনা। তো আজকের এই ঘটনাটাও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের সাহায্য পেলে, আপনাদের সাথ পেলে আমরা আরও নতুন নতুন ঘটনা নিয়ে আসবো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার পরের শনিবার। আর আপনারা যদি ঘটনা পাঠাতে চান তাহলে আমাদের ইমেল করুন শনিবারের অশরীরী@gmail.com বা আমাদের ফেসবুক পেজ শনিবারের অশরীরীতে ইনবক্সেও পাঠাতে পারেন। আজকের মতো নমস্কার।